আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা দেখছেন এবং দেখবেন সবাইকে ধন্যবাদ, এবং আমার সহ আলোচক যারা আছেন। আম, একটা কথা আছে বাংলায়, যত দোষ নন্দ ঘোষ, এইটা হয়ে আসছে বাংলাদেশের। আম, এটা আমি আমি দেখি এখন পর্যন্ত। আহ, নিজের দোষটা স্বীকার করতে আমরা কখনোই চাই না, আমাদের অপরাধ বোধ বা আমাদের এটা জাগে না। এই উনি একটা ফিরিস্তি দিলেন যে কত লোক মারা গেছে, আমিও ফিরিস্তি দিতে পারি যে এই 11 মাসে কত লোক মারা গেছে। যাকে স্বৈরাচার বলছেন তার চেয়ে বেশি সংখ্যক মানুষ এই 11 মাসে মারা গেছে, তার চেয়ে বেশি সংখ্যক মানুষ ধর্ষিত হয়েছে, তার চেয়ে বেশি সংখ্যক শিশু নির্যাতিত হয়েছে। যেখানে বাংলাদেশের কেনা বুলেট বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, সে তার বিরুদ্ধে কোনো আন্দোলন বা সংগ্রাম ওনারা করতে পারেননি এখন পর্যন্ত, বা বলতেও পারেননি সেনাবাহিনী। আবার পুচকে নেতারা বলছেন সেনানিবাস গুড়িয়ে দিবেন, অথচ তাদেরকে গ্রেপ্তার করা হয় না। তাহলে আমি কি বলবো বলেন, এখানে কি বলার আছে? ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক জিনিস দেখেছি এবং শুনেছি। যে জিনিসটা দেখি সেই জিনিসটা একটু তুলনা করে দেই। যে প্রায় বলা হয় স্বৈরাচারী সরকার টাকা পাচার করেছে। আপনি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি যে গ্রামীণ ব্যাংকে বাংলাদেশের জনগণের হিস্সা ছিল 25%। ঠিক তো? রূপক দা 25% ছিল কিনা সেটা বলেন, আমি কনফার্ম 25%। বর্তমানে ইনুস সাহেব সেইটা নামিয়ে এনেছেন না, 10%। সম্ভবত আরো কম 10%-এর মতো হতে ছিল, পারে। সেইটাকে নামিয়ে 10%-এ আনা হয়েছে। জি। ওকে, আপনি কি জানেন যে এই একটা কোম্পানির ভ্যালুয়েশন করে, এই ভ্যালুয়েশনে গ্রামীণ প্রতিষ্ঠানের কত টাকার মালিক, কত টাকা ভ্যালুয়েশন হয়? কোন জায়গায় বলা হচ্ছে 7.5 বিলিয়ন থেকে 9 বিলিয়ন। এইটার যদি 15% ধরেন, এই 15% এসে দাঁড়ায় প্রায় 16 থেকে 17 হাজার কোটি টাকা। 1 টাকা না, 100 কোটি টাকা না, 16 থেকে 17 হাজার কোটি টাকা, যার মাধ্যমে একটা পদ্মা সেতুর অর্ধেক কমপ্লিট করা যায়। কই, আমি তো দেখিনি কোনো বাম বলেন ডান বলেন কেউ বলেছে যে এই টাকার হিসাব দিতে হবে, এই টাকা জনগণের টাকা কেন লুটে নেওয়া হলো। আমরা 660 কোটি টাকার কথা বলি, কিন্তু এই যে 16 থেকে 17 হাজার কোটি টাকা লুটে নিয়ে গেল, এই ব্যাপারে কোনো কথা বলি না। দেখেন ব্যাপারগুলি কিভাবে। শেখ হাসিনার সময় অন্যায় হয়নি সেটা বলি না, কিছু অন্যায় হয়েছে ডেফিনেটলি। যে আমি প্রতিটা মানুষের হত্যাকাণ্ডের বিচার চাই, সেইটা যেই হোক, তার বড়লোক হোক আর গরিব হোক, প্রতিটা মানুষের হত্যাকাণ্ডের বিচার হতে হবে। এই জুলাই অগাস্টে কারা হত্যা করলো? তারা রাস্তায় নামলো, তারা নিজেরা গুলি করলো, তারা স্বীকার করেছে তারা নিজেরা গুলি চালিয়েছে, তারা নিজেরা বলেছে তারা থানায় আগুন দিয়েছে, তারা নিজেরা বলেছে তারা মেট্রো রেলে আগুন দিয়েছে, তারা নিজেরা বলেছে যে টিভি ভবনে তারাই আগুন দিয়েছে। তার মানে যারা আন্দোলনরত ছিল, যারা বামপন্থী বলেন আর ডানপন্থী বলেন, সবাই এই রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের অংশীদার। এবং তাদেরকে রাষ্ট্রীয় সম্পদ, পৃথিবীর যে কোনো দেশে যাবেন, রাষ্ট্রীয় সম্পদে যখন আগুন দেওয়া হয় সেইটা রাষ্ট্রদ্রোহিতার সমান হয়, এবং তাদের বিচার হওয়া উচিত রাষ্ট্রীয় আইনে। আপনি জানেন যে গত বাইডেন ক্ষমতায় আসার সময় এই দেশে আন্দোলন হয়েছিল যে 6ই জানুয়ারি, তখন সেই যারা শরিক হয়েছিল তারা কংগ্রেস বিল্ডিংয়ে আক্রমণ করেছিল, সিনেট বিল্ডিংয়ে, তখন তাদের সবাইকে বিচারের আওতায় আনা হয়েছিল এবং তাদের বিচার করা। এই যে যারা কথা বলছেন এখন, তারা একই অপরাধে অপরাধী, এবং তাদের বিচার কিন্তু হওয়া উচিত বাংলাদেশের প্রচলিত আইনে। যে ভাই, একজন দর্শক প্রশ্ন রেখেছেন যে কি বলেন? আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের গোয়েন্দা সংস্থা ছিল, সব ছিল, আওয়ামী লীগ কি জানতো না যে এরা মানে এই কাজগুলা করতেছে এবং সুপরিকল্পিত করতেছে? এই বিষয়গুলো কি আওয়ামী লীগ জানতো না? কোনটা কি বলবেন? এই যে আপনার আমি বুঝিনি সন্ত্রাসী আপনার কার্যক্রম, প্রশ্নটা।
সঞ্চয়ী কার্যক্রম এবং কার্যক্রম যেটা হচ্ছে ছাত্ররা আপনার সংস্কার মানে ছাত্ররা কোটা নিয়ে আন্দোলন করতেছে, এই বিষয়গুলা কি তথ্য ছিল না? এটা সব সময় একটা প্রোপাগান্ডা আওয়ামী লীগের বিপরীতে চালানো হয় প্রোপাগান্ডা। এই প্রোপাগান্ডা হচ্ছে যেমন ধরুন আমি আপনাকে বলেছিলাম ইরানে এর আগে একটা অনুষ্ঠানে যে ইরানি বিপ্লবটা কি হয়েছে সেটাই আপনি নিয়ে আসছেন এখন। আমি যে প্রোপাগান্ডাটা চালানো হয় যে একটা প্রোপাগান্ডা সেটা হচ্ছে যে যখন ভারত বিভাগ হয় তখন পাকিস্তানিদের 3টা স্লোগান ছিল। একটা ছিল হচ্ছে भारत हमारा दुश्मन है, কাশ্মীর কে ফতে করনে পড়েগা, আর একটা হচ্ছে যে ইসলাম খতরা মে হ্যাঁ। এই 3টা স্লোগান ছিল। তো আওয়ামী লীগের এগেনস্টে একই ধরনের স্লোগান দেওয়া হয়। সেটা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা আসলে বাংলাদেশ ভারত হয়ে যাবে, আওয়ামী লীগ ক্ষমতা আসলে দাড়ি টুপি থাকবে না, মুসলমান থাকবে না, মসজিদে উলুধ্বনি হবে। কিন্তু আমরা কখনো এই জিনিস দেখিনি, কিন্তু এই প্রোপাগান্ডা চালানো হয়। ধরেন বঙ্গবন্ধু হত্যার পরে 1975 সালের পরে বিভিন্নভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে এই একই ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে যে বঙ্গবন্ধুর সন্তান ব্যাংক লুট করেছে, বঙ্গবন্ধুর সন্তান ডালিমের বউকে তুলে নিয়ে গেছে। কিন্তু এইটা ডালিমের যে বইটা আছে, আমি যারা পড়েননি তাদেরকে একটু পড়তে বলবো, যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি। এইটার ভেতরে ডালিম সরাসরি লিখেছেন যে এইগুলির কোনো কিছুর সঙ্গে বঙ্গবন্ধুর পুত্ররা জড়িত ছিল না। আমি আপনাকে আরো একটু উদাহরণ দেই যে বঙ্গবন্ধু হত্যার পরে বঙ্গবন্ধুর ব্যাংকে সর্বসাকুল্য 560 টাকা না 540 টাকা পাওয়া গিয়েছিল। এরপরে আসেন আমি আরো আরেকটা তথ্য দেই। বাংলাদেশের প্রবীণ আইনজীবী পিপলস লীগের প্রধান ছিলেন ডক্টর আলিম আল রাজি। 1979 সালে পিপলস লীগের সম্মেলনে শাপলা চত্বরের ওখানে দাঁড়িয়ে উনি বলেছিলেন যে 1975 পর্যন্ত বাংলাদেশে কোটিপতির সংখ্যা ছিল 6 জন। আপনি দরবারে জহুর নামে একটা বই আছে, আমি প্রমাণ সহ দলিল সহ বলে দিচ্ছি। দরবারে জহুর নামে একটা বই আছে, ওটা পড়ে দেখবেন, ওটার ভিতরে লেখা আছে তখন। এবং বলেছিলেন 1975 থেকে 1979 সালে বাংলাদেশে কোটিপতির সংখ্যা দাঁড়ায় 100 জনের মতো। তখন উনি প্রশ্ন রেখেছিলেন সাংবাদিকদের কাছে, তাহলে কি বাংলাদেশে আওয়ামী লীগ নেতারা কম্বলের ভিতর উকুন মেরেছিলেন না কি করেছিলেন? উনি যখন স্টেজ থেকে নামলেন তখন ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আপনি এই তথ্য কোথায় পেলেন? আপনার মধ্যে একজন বর্ষিয়ান নেতা এবং আইনজ্ঞ কিভাবে এই কথা বলে? তখন উনি বাংলাদেশ ব্যাংকের হিসাব দিয়ে বলেছিলেন, এই দেখেন হিসাব। বর্তমান সময়ে আপনারা দেখেছেন যে সুইস ব্যাংকে বাংলাদেশের কত পরিমাণ ইনভেস্টমেন্ট বেড়েছে, এবং সেইটা বাংলাদেশের বর্তমান যারা উপদেষ্টা আছে তারা কেন সুইজারল্যান্ডে গেলেন, কি করলেন, সেটা তো সবাই জানে। এবং একজন পিয়ন যদি একজন তার পিএস 400-500 কোটি টাকা ইনকাম করে, অথবা এনসিপির সামান্যতম যুগ্ম সম্পাদকরা 400-500 কোটি টাকা 3 মাসে ইনকাম করে, 16 বছরে কত কোটি টাকা এরা ইনকাম করবে সেইটা হিসাব করেন আগে। আমরা ছোটবেলা সুদ কষা করেছি, এই সুদ কষা দিয়ে একটু হিসাব করে দেখেন যে কতশো কোটি টাকা হতে পারে। একটা সরকার ক্ষমতায় আসছে অলমোস্ট 1 বছর হতে চললো, এমন কি পদক্ষেপ নিয়েছেন যে পদক্ষেপের মাধ্যমে যে জনগণের ভাগ্য উন্নয়নের জন্য ওনারা কি করেছেন দেখান তো। যে সাধারণ খেটে খাওয়া মানুষ, একজন গার্মেন্টস শ্রমিকের ন্যায্য মজুরি কত হবে, অথবা তারা স্বাস্থ্য সেবা পাবে কিনা, অথবা একজন রিক্সাওয়ালা, অথবা একজন ভ্যান গাড়িওয়ালা, অথবা একজন ঠেলা গাড়িওয়ালা তারা সে স্বাস্থ্য সেবা পাবে কিনা, অথবা একজন কৃষক তার ন্যায্য মূল্য পাবে কিনা পণ্যের। এইটা কি কোনো সংস্কারের উদ্যোগ হয়েছে? বা এই ব্যাপারে কি বাম বা ডানরা কোনো কথা বলেছে? বঙ্গবন্ধু কন্যা তো উনি বাড়ি দিয়েছিলেন বাস্তুহারাদের, অথবা যারা বৃদ্ধ ভাতা দিয়েছেন, অথবা বয়স্ক ভাতা দিয়েছেন, প্রতিবন্ধী ভাতা দিয়েছেন, তখন তো উনি দেখেন না ইনি আওয়ামী লীগ করেন না, বিএনপি করেন না, জাতীয় পার্টি করেন না, বাম করেন বা ডান করেন, সবাইকে দিয়েছেন। তাহলে এই দোষ কেন বারবার আওয়ামী লীগ? ফেসিস্ট কাকে বলে আগে সেইটা দেখেন, সে ফেসিস্টের সংজ্ঞায় কি পড়ে। এখন বর্তমানে সাংবাদিকরা
আমি মাঝখানে দেখলাম মতিউর রহমান চৌধুরী সাহেব প্রেস সচিবের সামনে বলেছেন আমরা যেটা লিখতে চাই লিখতে পারি না। তাহলে ফ্যাসিস্ট কাকে বলে? আপনি লিখতে পারেন না, আপনি সরকারি মদদে মব হচ্ছে, মবের শিকার হচ্ছে সবাই, তাহলে ফ্যাসিস্ট কাকে বলছেন? ফ্যাসিস্ট কি ইউনূস সাহেব ফ্যাসিস্ট না? এত লোক মারা গেল, উনি ধর্ষক না? এত লোক ধর্ষণ করা হলো, এত মহিলাকে, উনি ধর্ষক না? উনি খুনি না? এইটা কেন বলেন না? তাহলে আমার জানতে ইচ্ছা হয় যে কেন ওনাকে এইটার উপাধি দেওয়া হয় না। আমরা আজ উনি দেব সাহেব বললেন যে ধর্মীয় রাজনীতি তো আমাদের সংবিধানে ৭২-এর সংবিধানে নিষিদ্ধ ছিল। ধর্মীয় রাজনীতি কে এনে দিল? ১৯৭৫ সালের পরে, বঙ্গবন্ধু হত্যার পরে, আমি জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, আমি ওনার সেই আলোচনায় যাই না, উনি সম্মান করি ওই জায়গাটায়। উনি দেশের জন্য যুদ্ধ করেছেন, একটা আমাদের পতাকা এনে দিয়েছেন, বঙ্গবন্ধুর পক্ষে যুদ্ধ করেছেন, বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছেন, আমি ওনাকে সম্মান করি, কিন্তু আমি ওনার রাজনৈতিক সমালোচনা করতে পারি। তাহলে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে যখন গোলাম আজমকে পাকিস্তান পাসপোর্টে আসতে দেওয়া হলো, কেন আসতে দেওয়া হলো? ধর্মীয় রাজনীতি পুনরুজ্জীবিত করা হলো। তখন মুসলিম লীগ সহ যারা, দেখবেন কয়েকদিন আগে মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন যে আমাদের যে যখন ওরা স্যারেন্ডার করে পাকিস্তান, তখন ওই তার সহযোগী সংগঠনও এইটা স্বাক্ষর করেছিল যে তারা এইটা অপরাধী এবং তাদের রাজনীতি করার অধিকার ছিল না, কিন্তু জিয়াউর রহমান সাহেবই সেটা দিয়েছেন তার স্বার্থে। তাহলে দোষটা কেন আওয়ামী লীগের পরে বর্তায় বলতে পারেন? রাজনীতি করার অধিকার দিলেন জিয়াউর রহমান সাহেব ১৯৯১ সালে, বেগম জিয়া ক্ষমতায় বসলেন জামাতের সহযোগিতা নিয়ে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জামাতকে মন্ত্রিসভায় মন্ত্রিত্ব দিলেন, তাকে পতাকা উড়ানোর সুযোগ দিলেন। দোষটা হয়ে যায় আওয়ামী লীগের কেন? এইটা দেশে তো উন্নয়ন হয়েছে, আপনারা তো উন্নয়ন অস্বীকার করতে পারেন না, সেখানে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু একটা জিনিস রাজনীতিবিদদের বোঝা উচিত যে রাজনীতিবিদদের প্রোটেক্ট করা উচিত। আমি বঙ্গবন্ধুর একটা জিনিস বলি, এবং বঙ্গবন্ধু কিন্তু কোনোদিন সবুর খানকে সবুর ভাই ছাড়া সম্বোধন করেনি, অথবা জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধু সম্বোধন করেছেন। বিচিত্রা একটা লেখা দেখবেন ৭৪ সালে উনি লেখা লিখেছেন, বঙ্গবন্ধু বলে সম্বোধন করেছেন। কই, জিয়াউর রহমান সাহেব তো বঙ্গবন্ধুকে অসম্মান করে কথা বলেননি। আমরা কেন বঙ্গবন্ধুকে অসম্মান করে কথা বলি? একটু সংক্ষিপ্ত। বঙ্গবন্ধুর নেতৃত্বেই স্বাধীনতা সংগ্রাম হয়েছিল। আমরা অস্বীকার করতে চাই, স্বাধীনতা সংগ্রাম একদিনে আসে নাই। আমি যদি এখন বিএনপির পক্ষে একটা ডাক দেই, আমি বলে দেই যে হ্যাঁ আমি এইটা করছি, সেই জন্য সব এইটা সরকারের পতন হয়েছে, তা কি সেটা মেনে নিবে না কোনোদিন। তাহলে আপনারা কেউ বলেন যে হ্যাঁ বঙ্গবন্ধুর পক্ষে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেটা সব পাঠ করা বলে, এটা ঘোষণা না। আর স্বাধীনতা সংগ্রাম একদিনে আসে নাই, ৫২ থেকে শুরু করে ৬২, ৬৬, ৬৯, ৭০-এর আন্দোলনের পরেই ফসল ৭১। আপনারা একজনকে বড় করতে যে আরেকজনকে ছোট করে দিবেন দয়া করে।